সামি রিমিকে পুরো কথা না বলতে দিয়ে রিমির ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। রিমি চোখ বড় বড় করে তাকায়। কত সময় চলে গেছে তা তাদের অজানা। রিমি সামিরের গলায় হাত গলিয়ে দেয়। ব্যাস, সামিরকে আর কে আটকায়? সামির নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তাই তো সামির রিমিকে ছেড়ে দেয়। সে চায় না রিমির সাথে এখন কিছু হোক। পরে রিমির মন খারাপ হবে। রিমি তাকে খুশি করতে হ্যাঁ বলবেই, কিন্তু সত্যটা ঠিক কি তা তো সামির বেশ ভালো করেই জানে। রিমি অবাক হয়ে সামিরের দিকে তাকায়। সামির নিজেকে সামলে রিমির হাত ধরে বলে, তুই তোর রুমে যা হার্ট। কিন্তু আমরা তো বাগানের মধ্যে আছি, তাহলে? কোনো কিছু না, যা রুমে যা। তুমি কি আমার উপর রাগ করলে সামির ভাই? সামির স্বাভাবিক স্বরে উত্তর দেয়, না হার্ট, রাগ করিনি। যা রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে নে। চলো আমার সাথে। কোথায়? রিমি সামিরের হাত ধরে নিজের রুমে যায়। রুমে ঢুকে রিমি দরজা বন্ধ করে দেয়। সামির চোখ ছোট ছোট করে তাকায় রিমির দিকে। রিমি ঠিক কি করতে চাইছে তা দেখার জন্য সামির ওর দিকে তাকায়। রিমি এগিয়ে এসে পা উঁচু করে সামিরের গলায় ঠোঁট ছোঁয়। সামির শুকনো ঢোক গিলে রিমিকে নিজের থেকে সরাতে চাইল, তবে পারল কই। রিমি সামিরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সামির বাধা দিতে চাইলে রিমি সামিরকে বলে ওঠে, আজ তোমাকে বাধা দিব না, আমি চাইছি তোমাকে সামির ভাই, প্লিজ, না করবে না? জেনে বুঝে পাগল খেপাতে চাচ্ছিস? পরে কিন্তু কেঁদেও ছাড় পাবি না। রিমি সামিরের বুকে মাথা রেখে সামিরের শার্টের বোতামে হাত দেয়। সামিরের বোঝা হয়ে গেছে তার বইয়ের মনের অবস্থা। সামির আর কোনো দ্বিধা না রেখে রিমির কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। রুমের মধ্যে শুধু ভারী নিঃশ্বাস, অস্থিরতা আর উত্তেজনায় ভরা। এই চুপ, কান্না থামাও। রাদিমের ধমকে রোদেলার সমস্ত কায়া কেঁপে উঠল। রোদেলার ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কান্নার তোপে ফর্সা মুখশ্রী লাল হয়ে উঠেছে। লাল হয়ে যাওয়া চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। রাদিম চরম বিরক্তি নিয়ে তাকায় ওর দিকে। রোদ বারণ করছে তো। আপনি আমাকে মেরেছেন আহাত। রাদিমের কেন জানো রোদেলার কথাই খুব হাসি পেল। রাদিম ঠোঁট কামড়ে শুকনো নাক টেনে বলল, মারবো না তো কি করব? তোমাকে এনেছিলাম আদর করার জন্য, কিন্তু তুমি কি করলে? রোদেলার কান্না থেমে গেল। ভীত চেহারা নিয়ে নিভু নিভু চোখে তাকায় সে। রোদেলা শুকনো ঢোক গিলে মৃদু স্বরে বলে, হ্যাঁ তো কি করব? কি করতে যাচ্ছিলেন আপনি? কি আবার চুমু খাচ্ছিলাম। রানিমের কথায় রোদেলা মুখ ফিরিয়ে নিয়ে অস্পষ্ট স্বরে বলে, ছি। ইস, এমন ভাব করছো তোমাকে আমি এই প্রথম চুমু খাচ্ছি। রানিমের কথায় রোদেলা মুখ ফিরিয়ে নিল। লজ্জায় মেয়েটার মুখ লাল বর্ণ ধারণ করেছে। রাদিম অসহায় কণ্ঠে বলে ওঠে, বাধা দিলে কেন? বাধা দিয়েছি বলে কি আপনি আমাকে মারবেন? রোদজান, প্লিজ একবার। আহাদ না, প্লিজ। কেন? এটা ঠিক না। রাদিম ভ্রু কুচকে তাকায়। আশ্চর্য তো, আমার বউকে আমি চুমু খাবো তা তো সমস্যা। তো বাবাকে জানাও। আমি কেন জানাবো বিয়ের কথা? দেশে কি আমি আসতে বলেছিলাম? আমাকে জানিয়ে দেশে আসছো। আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছো। মনে নেই তোমার সেদিনের কথা? রোদেলা চুপ হয়ে গেল। সত্যি তো, সে তো জোর করে বিয়ে করেছে রাদিমকে। আশ্চর্য, সে কি ইচ্ছে করে ওদিন এমন করেছিল নাকি? ওই মেয়েটাই তো এসে বলল রাদিম নাকি তাকে ভালোবাসে না, তার সাথে টাইম পাস করছে। এটা শুনেই তো ওর মাথা ঠিক ছিল না। তাই তো কান্নাকাটি করে রাদিমকে রাজি করিয়ে দেশে এনেছে। আর তারপরের দিন সোজা কাজী অফিস। এখানে ভার্সিটি ভর্তি হয়ে প্রথম দিনই রাদিমকে চড় মেরেছিল। এটা নিয়ে রাদিম এতদিন ওকে না চেনার মতো করে দূরে সরিয়ে রেখেছে। আর এত কষ্টে কেঁদে কেটে রাদিমের রাগ ভাঙালো, তার মধ্যে কি থেকে কি হয়ে গেল। রোদেলা নিজের হাত কচলাতে কচলাতে মিনমিনিয়ে বলে ওঠে, আমার কি দোষ? ওই মেয়েটাই তো বলল আপনি নাকি আমার সাথে টাইম পাস করছেন, আপনি আমাকে বিয়ে করবেন না। আমার 3 বছরের সম্পর্ক, কেউ যদি এমন কথা বলে খারাপ লাগবে না বুঝি? হ্যাঁ, তোমাকে সত্যি সত্যি ভালোবাসি এটা প্রমাণ করতে ফ্যামিলির কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। তারপর কি হলো? বিয়ের পর দেখি আমার শ্বশুর আমার বিপরীত পক্ষ। আপনি আবার আমার বাবার পেছনে পড়েছেন। রাদিম কিছুটা গম্ভীর ও শক্ত কণ্ঠে বলে, রোজ সবসময় তোমার বাবার হয়ে কথা বলবে না। তুমি নিজে আমাকে বিয়ে করতে চেয়েছো, আর তুমি নিজে আসবে আমার বাড়িতে। রাদিমের কথায় রোদেলা নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, আর যদি আমি নিজের ইচ্ছেতে না যাই, আমার পরিবারের আশায় থাকি, তাহলে? তাহলে এই সম্পর্কে ইতি ঘটবে খুব শীঘ্রই। রাদিম স্বাভাবিকভাবে কথাটা বলল। রোদেলার কাছে এই কথার ভার বহন করার ক্ষমতা নেই। রোদেলার চোখ দুটো রক্তিম লাল হয়ে উঠেছে। অস্বাভাবিক ভঙ্গিতে শ্বাস নিতে শুরু করে সে।
মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। রাদিম রোদেলার দিকে তাকাতে হকচকে ওঠে। রাদিম দ্রুত পায়ে রোদেলার কাছে এগিয়ে আসে। রোদ, এই রোদ। রোদেলার বলার মতো অবস্থা নেই। রাদিম এক মুহূর্ত দেরি না করে রোদেলাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে পৌঁছে রাদিম দ্রুত রোদেলাকে ইমার্জেন্সিতে ভর্তি করায়। রোদেলার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। রাদিম রোদেলার হাত শক্ত করে ধরে আছে। ইমার্জেন্সি ওয়ার্ডের একজন ডক্টর রোদেলাকে দেখে রাদিমকে বলে ওঠে। আপনার ওয়াইফ তো প্যানিক অ্যাটাকের শিকার হয়েছে। রাদিমের সমস্ত কায়া যেন কেঁপে ওঠে। সে তো কথাটা মজা করে বলেছিল, আর তার প্রভাব রোদেলার উপর এভাবে পড়লো। ডক্টর দ্রুত রোদেলাকে ইমার্জেন্সিতে ভর্তি করায়। রাদিম নিজেকে সামলে চেয়ারটার কোণ ধরে কোনো রকম বসে। পাশ থেকে কোনো একটা গান ভেসে উঠল। হসপিটালের করিডরে চৌধুরী বাড়ির সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। রাদিম মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি রেখে বসে আছে। রহিম হাওলাদারকে রাদিম কল করে জানিয়েছে সব। চৌধুরী বাড়ির সবাইকে অবাক করে দিয়ে হসপিটালের নিস্তব্ধতা ভেঙে জুতোর ঠকঠক শব্দ করে সাদাত চৌধুরী আর সিমিন বেগম একসাথে এগিয়ে আসে। দীর্ঘদিন পর সাদাত চৌধুরী আর সিমিন বেগমকে একসাথে দেখে সবাই বেশ অবাকই হয়। সাদাত চৌধুরী আর সিমিন বেগম দ্রুত পায়ে ইমার্জেন্সি রুমে ঢুকে পড়ে। কিছু সময়ের ব্যবধানে একে একে সাদির বন্ধুরা, আকসারার বন্ধুরা, সামির, রিমি, সামিরা ওরা সবাই এসে হাজির হয়। সবাই আসলেও আসেনি শুধু সাদি আর আকসারা। মূলত ওরা একটু দূরে চলে গিয়েছিল, তাই আসতে সময় লাগবে। সবাই বসে আছে। কিছুক্ষণ পরেই হসপিটালের নীরবতা ঠেলে হাই হিলের ঠক ঠক শব্দ তুলে মিসেস অ্যাশলি আসে। মিসেস অ্যাশলির পরনে কালো জামদানি শাড়ি আর মুখে কালো মাস্ক। মূলত মিসেস অ্যাশলি বেশ ভালো করে জানে ইকরাম চৌধুরী তাকে এক দেখায় চিনে ফেলবে, তাই এই পদ্ধতি অবলম্বন করেছেন। মিসেস অ্যাশলি দ্রুত পায়ে ইমার্জেন্সি রুমে ঢুকে পড়ে। কিছু সময় পর মিসেস অ্যাশলি বেরিয়ে আসে। রোগীকে কে নিয়ে এসেছেন এখানে? মিসেস অ্যাশলির কথায় রাদিম মুখ তুলে তাকায়। রাদিমের দিকে তাকাতে মিসেস অ্যাশলি চমকে ওঠে। মিসেস অ্যাশলি রাদিমকে চোখের ইশারায় নিজের কাছে আসতে বলে। রাদিম ধীর পায়ে উঠে মিসেস অ্যাশলির সামনে দাঁড়ায়। মিসেস অ্যাশলি উল্টো ঘুরে কিছুটা দূরেই সরে দাঁড়ায়। রাদিমও মিসেস অ্যাশলির সাথে দূরে সরে দাঁড়ান। রাদিম মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। হোয়াট হ্যাপেন রাদিম বেটা? রাদিম ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না। রাদিমকে সংকোচ করতে দেখে মিসেস অ্যাশলি মলিন হেসে বলে। হেজিটেট না করে বলো বেটা। আসলে আন্টি, আমি বিদেশে রোদকে বিয়ে করে নিয়েছি। তারপর দেশে আসার পর জানতে পারি রোদ রহিম হালাদারের মেয়ে। আর সমস্যা হলো রহিম হালাদার আর আমার আব্বু একজন আরেকজনের বিপরীত দল। কেউ কারো নাম সহ্য করতে পারে না। রোদ বারবার জিজ্ঞেস করেছিল যদি তার বাবা বিয়ের কথা জানার পর রাজি না হয় তখন আমি কি করব। রাদিম থামে। মিসেস অ্যাশলি চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল। কি উত্তর করেছিলে? রাদিম শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে ভারী গলায় বলল। আমি ওকে ছেড়ে দেব? রাদিমের কথা শুনে মিসেস অ্যাশলি অবাক না হয়ে পারল না। সিমিন বেগম এগিয়ে এসে রাদিমের কাঁধে হাত রাখে। রাদিম অসহায় কণ্ঠে বলে ওঠে। বড় মা, আমার রোদ, ওকে বলো না উঠতে। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। ওকে বলো না ফিরে আসতে। আমার না খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আবার রোদকে এনে দাও, নয়তো আমার লাশ দেখার জন্য সবাই প্রস্তুত হও। শান্ত হও রাদিম, বাচ্চামো করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। সিমিন বেগম রাদিমের মাথায় হাত বুলিয়ে দেয়। রাদিম চুপ হয়ে যায়। চৌধুরী বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে। রহিম হাওলাদার এগিয়ে আসে। ডক্টর, আমার মেয়ে। মিসেস অ্যাশলি সাদাত চৌধুরীর দিকে তাকান। সাদাত চৌধুরীর স্ত্রীর দৃষ্টির মানে বুঝতে পেরে বলে ওঠে। না, আমি হয়েছিলাম। আসসালামু আলাইকুম। মিসেস অ্যাশলিকে সালাম দিতে দেখে অবাক হলেও রোদেলার চিন্তায় রহিম হাওলাদার আর কথা বাড়ালে না। ওয়ালাইকুম আসসালাম। কি জিজ্ঞেস করলেন আপনি? আমার মেয়ে কেমন আছে ডক্টর? আউট অফ ডেঞ্জার, বাট হোয়াট ডক্টর? পেশেন্ট কিছু একটা নিয়ে খুব হাইপার হয়ে গিয়েছিল। রক্ত চলাচল বেড়ে গিয়েছিল, শ্বাস দ্রুত চলছিল। এমন কিছু ঘটেছে যা পেশেন্টের ধারণার বাইরে। তাই পেশেন্ট শক খেয়েছে, যা ওর মস্তিষ্ক বহন করতে পারেনি। আমরা আশা রাখবো কারণটা ঠিক কী ছিল তা জানার পর আপনি আপনার সন্তানকে বুঝবেন। জ্ঞান কখন ফিরবে ডক্টর? ঘণ্টাখানিকের মধ্যে ফিরে আসবে আশা রাখছি। আর যদি না আসে? আরে রিল্যাক্স, চলে আসবে। সাদাত, চলুন। মিসেস অ্যাশলি আর সাদাত চৌধুরী পুনরায় ইমার্জেন্সিতে ঢুকে পড়ে। রাদিম দাঁড়িয়ে আছে। রাদিম চোখ তুলে অসহায় চোখে তাকায় রহিম হাওলাদারের দিকে। রহিম হাওলাদারের বুকটা ধক করে উঠল। রাদিমের চোখ দুটো রক্তিম লাল হয়ে গেছে। রাদিম আর নিজেকে ধরে রাখতে পারে না, ঝাঁপিয়ে পড়ে রহিম হাওলাদারের বুকে। রহিম হাওলাদার অনুভব করলো তার কাঁধ ভিজে যাচ্ছে। রহিম হাওলাদার চমকে উঠে রাদিমকে নিজের বুক থেকে সরিয়ে দেখে। রাদিমের চোখে পানি।
এই রাদিম, কি হয়েছে? কাঁদছো কেন? আঙ্কেল, আপনার মেয়েকে দেখুন, ও না কথা বলছে না। আমার বুকটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ও হাসছে না, কথা বলছে না। আমি পারছি না আর এসব সহ্য করতে। রহিম হাওলাদার অবাক না হয়ে পারলেন না। তিনি তো ভেবেছিলেন রাদিম শুধু তাকে হারানোর জন্য রোদেলাকে বেছে নিয়েছে, অথচ ছেলেটা তার মেয়েকে এত ভালোবাসে সে বুঝতেই পারেনি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে কি ভুল করলো সে? রাদিমকে উদ্দেশ্য করে রহিম হাওলাদার বলে। শান্ত হও রাদিম, ঠিক হয়ে যাবে সবকিছু। সবাই চুপচাপ বসে আছে। এমন সময় আকসারা সাদি এসে সেখানে হাজির হয়। আকসারাকে এক কোনায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সাদাত চৌধুরী রিপোর্ট হাতে নিয়ে কেবিন থেকে বের হয়ে মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। সাদাত চৌধুরী মেয়ের কাঁধে হাত রাখতেই তার মেয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। উপস্থিত সবাই অবাক হলেও সবচেয়ে বেশি অবাক আর বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে চৌধুরী বাড়ির সদস্যরা। সাদাত চৌধুরী মেয়েকে কাঁদতে দেখে বিচলিত হয়ে ওঠে। কি হয়েছে প্রিন্সেস? আব্বু, রোদেলা আপু। আকসারা আর কিছু বলতে পারে না। আকসারা ফুপিয়ে কেঁদে ওঠে। প্রথমবারের মতো মেয়ের মুখে আব্বু ডাক শুনে সাদাত চৌধুরী নিজেকে আর ধরে রাখতে পারে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সাদাত চৌধুরী সবাইকে আরেক দফা অবাক করে দিয়ে আকসারাকে শক্ত করে জড়িয়ে কেঁদে ওঠে। সাদাত চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে আদরে আপ্লুত কণ্ঠে বলে ওঠে। আমার প্রিন্সেস, আমার আম্মু। বাবা দেখো, আমার মেয়ে, আমার অংশ, আমার অস্তিত্ব, আমার কলিজা। বাবার উপর অনেক অভিযোগ, অনেক অভিমান জমে আছে, তাই না রে মা? আই এম সরি প্রিন্সেস, বাবার কখনো এমন ভুল করবো না। সাদাত চৌধুরী থেমে মেয়ের কপালে চুমুখে পুনরায় কান্নারত কণ্ঠে বলে ওঠে। আমার প্রিন্সেস, আমার মেয়ে। সাদাত চৌধুরীর এক একটা কথা বজ্রপাতের ন্যায় ঠেকলেও সবার কাছে। ইকরাম চৌধুরী অবাক হয়ে আকসারার দিকে তাকায়। আকসারা ইকরাম চৌধুরীর চোখের ভাষা বুঝতে পেরে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। ইকরাম চৌধুরী অনায়াসে সেই ইশারা বুঝে নিয়ে নিজের স্ত্রী আর সন্তানকে বুঝিয়ে দিলেন। ওরাও সবাই চুপ হয়ে গেল। আকসারা সাদাত চৌধুরীর বুকের সাথে লেপ্টে আছে। কেউ কিছু বুঝে ওঠার আগে লাবণী বেগম এসে আকসারার হাতের কনুই ধরে তাকে টেনে সরিয়ে ফেলে। লাবণী বেগম রাগে ফুঁসছে। লাবণী বেগম রেগে আকসারার গায়ে হাত তুলবে, তার আগে সবাইকে অবাক করে দিয়ে মাহির আর মাহিম এগিয়ে এসে আকসারার সামনে দাঁড়ায়। লাবণী বেগম আকসারাকে মারার জন্য হাত তুলতে গিয়েও নিজের সামনে ছেলেদের দেখে অবাক হয়ে যান। লাবণী বেগম কিছু বলবে তার আগে মাহির বলে ওঠে। আমার সামনে আমার বোনের গায়ে হাত তোলার মতো দুঃসাহস দেখাচ্ছ? লাবণী বেগম ছেলের দিকে অবিশ্বাস্য চাহনি নিয়ে কয়েক কদম পিছিয়ে গেলেন। লাবণী বেগম ভাঙা স্বরে আওড়ায়। চেনা নেই জানা নেই হুট করে তোর বাবা বলল, আর সে মেয়ে তোদের বোন হয়ে গেল। আবার কিনা তাকে প্রোটেক্ট করার জন্য আমার সামনে এসে দাঁড়িয়েছিস। মায়ের এমন কথায় মাহির কিঞ্চিত কাঁপল, কপালে ভাঁজ ফেলে তাকায়। চেনা জানার প্রয়োজন নেই, সে আমার বোন, এটাই তার বড় পরিচয়। লাবণী বেগম মাহিমার হাত টেনে মাহিরের সামনে নিয়ে এসে মাহিমার দিকে আঙ্গুল তাক করে বলে। এই মেয়ে তোর বোন হলে আমার মেয়ে কে? আমার মেয়ে বানের জলে ভেসে এসেছে। মায়ের কাণ্ডে মাহির বিরক্ত হয়ে বলে। তোমার আমার কথার মধ্যে মাহিমাকে টানছো কেন? লাবণী বেগম এবার প্রচন্ড রেগে গেলেন। টানবো না তো কি করব? আমার পেটের ছেলে আমার সামনে আমার হয়ে কথা বলার জায়গায় বাইরের একটা মেয়ের হয়ে কথা বলছে। লাবণী বেগম থামে। লাবণী বেগম চোখ ফিরিয়ে আকসারার দিকে তাকায়। আকসারা শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। লাবণী বেগম তেতে ওঠে। এই মেয়ে কে তুমি? পর্দা করো, আবার নষ্টামি করো আমার সামনে, আমার সন্তানদের সামনে। তাদের বাবাকে তুমি আব্বু বলে সম্বোধন করছো। লাবণী বেগমের কথায় আকসারা সাদাত চৌধুরীর শার্ট খামচে ধরে। সাদাত চৌধুরী মেয়ের হাত ধরে স্ত্রীকে ধমকের সুরে বলে। লাবণী, সাবধানে কথা বল। তুই লাবণী, সাবধানে কথা বল। তুই আমার সামনে আমার মেয়ের সাথে এভাবে কথা বলতে পারো না। সাদাত চৌধুরীর কথায় লাবণী বেগম অবাক আর বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকায়। লাবণী বেগম আজ নিজেকে সামলাতে পারছে না। লাবণী বেগম এগিয়ে এসে সাদাত চৌধুরীর শার্টের কলার চেপে ধরে বলে। এই মেয়ে আপনার সন্তান হলে আমার ছেলে মেয়েরা কে? আমি তো এই মেয়েকে জন্ম দেইনি। তাহলে এই মেয়ের মা কে? বলুন, উত্তর দিন। ও ও কি আপনার কোনো অবৈধ সন্তান? সাদাত চৌধুরী ঝামটা দিয়ে লাবণী বেগমের হাত সরিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলে। লাবণী, নিজের লিমিটের মধ্যে থাকো। আমার সামনে আমার সন্তানকে তুমি তোমার সাহস দেখে অবাক না হয়ে পারলাম না। সে কোন অবৈধ সন্তান নয়, সে আমার আর আমার স্ত্রীর পবিত্র ভালোবাসার চিহ্ন।
লাবণী বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। লাবণী বেগম কয়েক কদম পিছিয়ে গিয়ে অবাক আর অসহায় কণ্ঠে বলে ওঠে, আপনার আর আপনার স্ত্রী মানে? সাদাত চৌধুরী নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, মানে এটা স্বাভাবিক। আমি আমার প্রেম অর্থাৎ অশ্লীকে বিয়ে করে নিয়েছি। লাবণী বেগম ঢোক গিলে নিজেকে সামলাতে চাইলে অনুভব করলো তার গলার কাটা বিধার মতো টান টান ব্যথা অনুভব হচ্ছে। অ্যাশলি নামটার সাথে সে পূর্ব পরিচিত, তবে দীর্ঘদিন সে এই নামটা শুনেনি। তাহলে আজ? লাবণী বেগম সাদাত চৌধুরীর গালের মধ্যে হাত দিয়ে নিজের দিকে মুখ ফিরিয়ে আনলো। আপনি মজা করছেন আমার সাথে, তাই না? প্র্যাঙ্ক করছেন। এরকম মজা কিন্তু আমার একদম ভালো লাগে না, বলে দিলাম। সাদাত চৌধুরী নিজের গাল থেকে লাবণী বেগমের হাত সরিয়ে দিয়ে বেশ বিরক্তি নিয়ে বলল, আমার থেকে দূরে সরে দাঁড়াও। তোমাকে আগেও বলেছি, আজ সবার সামনে বললাম, আমি তোমার সাথে শুধু নামমাত্র সম্পর্কে জড়িয়ে আছি। আমার কাছ থেকে ভালোবাসা তুমি আগেও পাওনি, এখনো পাচ্ছ না, ভবিষ্যতেও তো পাবে নাই। ভবিষ্যতেও তো পাবে না। সাদাত চৌধুরীর কথায় লাবণী বেগম চেঁচিয়ে উঠল, আপনি এটা কিভাবে বলতে পারেন? আমি আপনার স্ত্রী, দীর্ঘ 28 বছরের সংসার আমাদের মধ্যে যদি ভালোবাসা নাই থাকতো, তাহলে আমার এই ছেলে মেয়েগুলো কোথা থেকে আসলো? সাদাত চৌধুরী সোজাসাপটা ভাবেই উত্তর দিল, জোর করে নিয়েছো তুমি সন্তান। থাকতে চাইনি আমি তোমার সাথে, শুধু এই ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে সংসার করছি আমি। লাবণী বেগম নিজের চোখের পানি মুছতে মুছতে বলে, তা কে সে কাল নাগিনী? কি এমন জাদু করেছে সে? মায়ের মুখে এমন কথা শুনে মাহিম বলে ওঠে। ছেলের মুখে নিজের স্বামীর অন্য স্ত্রীকে আম্মু বলে সম্বোধন শুনে লাবণী বেগম সম্পূর্ণ ভেঙে পড়ল। লাবণী বেগম ছেলেদের দিকে তাকিয়ে ব্যথারিক্ত স্বরে বলল, বাহ, তোরা দুই ভাই তাহলে সবটা জানতিস। তোরা ছেলে হয়ে আমার সাজানো গোছানো সংসার নষ্ট করে দিতে উঠে পড়ে লেগেছিস। সাদাত চৌধুরী লাবণী বেগমের কথায় ভুল ধরে বলে ওঠে, সংসার তো ছিলই না লাবণী, তাহলে নষ্ট করবে কি? স্বামীর মুখে এমন সময় এই কথাগুলো শুনে লাবণী বেগম এবার শব্দ করে কেঁদে উঠল। লাবণী বেগম সাদাত চৌধুরী নিজের দিকে তাকিয়ে অসহায় আর অভিযোগে তুলে বলে, আপনি কেন এমন করলেন? কেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার আর আপনার ছেলেদের? আপনার সাথে তো আমি এই 28 বছরের সংসারে কিছু চাইনি, তাও কেন করলেন আমার সাথে এমন? আমাকে কেন একটু ভালোবাসলেন না? কি করলে আমাকে আপনি বুঝবেন? দীর্ঘ সময় একসাথে থাকলেও তো একটা জীবজন্তুর উপর মায়া হয়, কিন্তু আপনি আমাকে ব্যবহার করা টিস্যুর মতন ছুঁড়ে ফেলে দিতে চাইছেন। আপনার সন্তানরা তো তারাও এক কাঠি উপরে। সাদাত চৌধুরী নিরুত্তর। সাদাত চৌধুরীকে চুপ থাকতে দেখে লাবণী বেগম পুনরায় চেঁচিয়ে উঠে বলে, উত্তর দিন সাদাত, কেন এমন করলেন? কত দিনের সম্পর্ক আপনার সাথে ওই মেয়ের? আমিও ও কি বোকা, এত বড় একটা মেয়ে আছে দেখেও আপনাকে জিজ্ঞেস করছি কত দিনের সম্পর্ক। লাবণী বেগম থামলো, তারপর আর্তনাদ করে বলল, আজ বুঝলাম মানুষ কেন বলে নিজের পেটের সন্তানই নিজের সবচেয়ে বড় সর্বনাশ করে। আজ আমি তোদের দেখে প্রমাণ পেলাম। আচ্ছা বল তো, আমার ভুলটা কোথায়? কি করিনি আমি তোদের জন্য? আমার থেকে কি ওই মেয়ে তোদের কাছে বেশি আপন? লাবণী বেগমের এমন আর্তনাদ শুনে মাহির অসহায় কণ্ঠে বলে ওঠে, মা কী সব বলছো কি? তুমি আমার মা, তোমার সাথে কি কারো তুলনা হয়? লাবণী বেগম ছেলেকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তোরা তো করছিস। আমি দেখতে চাই ওই মেয়ে কে। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সবার নীরবতা ভেঙে কেউ একজন বলে ওঠে, উপস, মিসেস চৌধুরী এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? লাবণী বেগম ভ্রু কুচকে তাকায় সাদির দিকে। সাদিকে তার চেনা চেনা ঠেকছে, কোথায় যেন দেখেছে, ঠিক মনে করে উঠতে পারলো না। লাবণী বেগম কিছু সময় তাকিয়ে রইল সাদির দিকে। লাবণী বেগম কিছু বলবে তার আগেই মাহিমা আকসারাকে দেখে তাচ্ছিল্য স্বরে বলে, এই মেয়ের মধ্যে কি এমন আছে? মাহিমার কথায় সাদি মুচকি এসে জবাব দেয়,
তার মধ্যে আমার 15 বছর তাহাজ্জুদ নামাজ পড়ে ইবাদতে চাওয়ার রহমত আছে। দীর্ঘ 15 বছর তাকে পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়েছি, আর এখন তাকে পেয়েছি বলে তাহাজ্জুদ পড়ছি। আমার আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার সে, আমার ফুল। সাদির কথায় সবাই স্বাভাবিক থাকলেও কায়সার বাড়ির সবাই আর সাদির বন্ধুরা বেশ অবাকই হয়। সাদি আকসারার জন্য 15 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে, মানে তার মানে কি সাদি আকসারাকে আগে থেকে চিনতো, নাকি অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে? চৌধুরী বাড়ির সবার কাছে এটা স্পষ্ট যে আকসারা সাদির স্ত্রী। ইকরাম চৌধুরী অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকায় আকসারার দিকে। আকসারা সাদাত চৌধুরীর থেকে সরে দাঁড়াতে যাবে, তার আগে সাদাত চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে অনুতপ্ত স্বরে বলে, প্রিন্সেস, বাবার উপর খুব রাগ, তাই না রে মা? সাদাত চৌধুরীর কথায় আকসারা মাথা নেড়ে মৃদু স্বরে বলে, জন্মের পর যখন প্রথম কথা বলতে শিখেছি তখন আমার প্রথম শব্দ ছিল বাবা। আর তুমি আমার বাবা, কিভাবে রাগ ধরে রাখি বলো তো? তোমার এই অনুতপ্ত স্বর, অনুতপ্ত দৃষ্টি আমাকে রাগ করে থাকতে দিলই না। আকসারা পুনরায় কিছু বলবে, তার আগে মাহিমা এসে ওর হাত টেনে ধরে বলে, তোমার সাহস কি করে হয় আমার বাবাকে বাবা বলার? কে তোমার বাবা? বজ্রপাতের ন্যায় শব্দ শোনা গেলে মনে হলো সাদাত চৌধুরীর কথাটা যেন সবাইকে অবাক আর বিস্ময়কর করে তুলেছে। মাহিমা অবাক আর প্রশ্নাত্মক দৃষ্টি নিয়ে তাকায় সাদাত চৌধুরীর দিকে। বাবা, তুমি এটা কি বলছো? মাহিমার কথায় মাহির এগিয়ে এসে মাহিমার হাত থেকে আকসারাকে ছাড়িয়ে নিয়ে বলে, কি বলবে আবার, সত্যিটা বলেছে। ভাইয়া, কিসের সত্যি কথা বলছিস তুই? কিছু না, এখন এইসব কথা থাক। এটা হসপিটাল, বাড়িতে গিয়ে আলোচনা করা যাবে। বনু, তোর খারাপ লাগছে নিশ্চয়ই। দূরে কোথাও ছিলি, তাড়াহুড়ো করে এসেছিস। চল, রেস্ট নিবি। আব্বু, আমি বনুকে তোমার কেবিনে নিয়ে গেলাম। সাদি, চল। সবাইকে গোলক ধাঁধার মধ্যে রেখে মাহির আকসারাকে নিয়ে সাদাত চৌধুরীর কেবিনে ঢুকে পড়ে। সাদিও আকসারা আর মাহিরের পেছন পেছন গেল। মাহিমা সাদাত চৌধুরীর দিকে এগিয়ে যাবে, তার আগে সাদাত চৌধুরী সেখান থেকে চলে যান। মাহিমা অবাক হয়ে সাদাত চৌধুরী যাওয়ার দিকে তাকায়। লাবণী বেগম কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। মাহিমা গিয়ে মাকে সামলানোর চেষ্টা করছে। সবাই নিজেদের মতো করে সেখান থেকে চলে গেল। এটা কি হলো? ইকরাম চৌধুরীর কথায় আকসারা চোখ তুলে তাকায়। কেবিনের মধ্যে শুধু সাদি আর আকসারাই বসেছিল। ইকরাম চৌধুরী কেবিনে ঢুকেই এমন প্রশ্নে আকসারার মধ্যে কোনো নড়চড় নেই। আকসারা আগের ভঙ্গিতে বসে আছে। আকসারাকে চুপ থাকতে দেখে ইকরাম চৌধুরী পুনরায় বলে ওঠে, কি হলো, চুপ করে আছিস কেন? কি জানতে চাও আব্বু? এ দীর্ঘদিন পর আকসারার মুখে আব্বু ডাক শুনে ইকরাম চৌধুরী গলে পড়ে। ইকরাম চৌধুরী এতক্ষণে শক্ত গলায় কথা বললেও এবার যেন নরম হলো। তুই দেশে আসবি বললি, অথচ এসেছিস, জানাসনি কেন? আকসারা সংক্ষিপ্তভাবে উত্তর দিল, এমনি, কবে এসেছিস? যেদিন রাতে আসবো বলেছি সেদিন। ইকরাম চৌধুরী অবাক হয়ে আকসারার দিকে তাকায়। আকসারা দেশে আসবে বলেছে আরো 3 মাস আগে। তার মানে ও 3 মাস ধরে এসেছে, ও 3 মাসে এসেছে আর সে কিছুই জানে না। পর মুহূর্তেই নিজের উপরেই রাগ লাগলো। এ মেয়ে কখন কি করে তা তো সে নিজেই জানে না, তাকে কি জানাবে? ইকরাম চৌধুরী সাদির দিকে ইশারা করে আকসারাকে বুঝালে। আকসারা শব্দ করে হেসে ওঠে। সাদি ফোনে মগ্ন ছিল। আকসারা হাসির শব্দ শুনে চোখ তুলে তাকায়। ইকরাম চৌধুরী আকসারাকে হাসতে দেখে অবাক হয়। আকসারা নিজের হাসি থামিয়ে বলে, আব্বু, আদিল। আকসারার কথায় ইকরাম চৌধুরী চমকে ওঠে। আদিল মানে? ইকরাম চৌধুরীকে অবাকের শ্রেষ্ঠ চূড়ায় পৌঁছে দিয়ে আকসারা বলে ওঠে, আদিল মানে হলো আমার স্বামী। ইকরাম চৌধুরী এবার যেন আকাশ থেকে পড়ে। বিস্ময়কর দৃষ্টি নিয়ে একবার সাদির দিকে তো একবার আকসারার দিকে তাকায়। ইকরাম চৌধুরীর এহেন চাহনি দেখে সাদি নিজেও হেসে ওঠে। ইকরাম চৌধুরী চোখ ছোট ছোট করে তাকায়। আদিল না কাকে জানি বিয়ে করেছে? ইকরাম চৌধুরীর কথায় সাদি শুকনো নাক টেনে বলে ওঠে, আদিল কায়সা সাদের ঘাটে কয়টা মাথা আছে? আকসারা নীলা ব্যতীত অন্য কাউকে বিয়ে করবে? মানে তোমরা দুজন বিয়ে করেছো? প্রিন্সেস, তুমি আমাকে জানাওনি একবার? আকসারা নির্লিপ্ত ভঙ্গিতে মজার ছলে বলে, এটা সারপ্রাইজ ছিল আব্বু। আকসারা থামতেই সাদি বলে ওঠে, আপনার এই সারপ্রাইজের সাথে কিন্তু বোনাসও আছে। সাদির কথায় ইকরাম চৌধুরী ভ্রু কুঁচকে তাকায়। বোনাস বলতে? আপনি নানা হবেন। ইকরাম চৌধুরী এবার বিষম খেলো। চোখ বড় বড় করে তাকায় সাদি আর আকসারার দিকে। আকসারা লজ্জায় হাঁসফাঁস করছে। আকসারা মাথা নিচু করে বসে আছে। সাদি কথাটা স্বাভাবিকভাবে বলল, ইকরাম চৌধুরী বিস্ময়ে জমে গেছে।
একরাম চৌধুরী অনেক সময় ধরে কেবিনে ঢুকে এখন পর্যন্ত বেরিয়ে আসছে না দেখে রায়ান চৌধুরী নিজেও কেবিনে ঢুকে পড়ে। রায়ান চৌধুরী সাদিকে কেবিনের ভেতর দেখে অবাক হয়। রায়ান চৌধুরীকে দেখে আকসারা উঠতে যাবে, তার আগে সাদি ধমকের সুরে বলে, বসে থাকো, উঠছো কেন? এত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছ, এখন কি নতুন কিছু ঘটাতে যাচ্ছ? সাদির ধমকে আকসারা চুপ হয়ে জায়গায় বসে পড়ে। ইকরাম চৌধুরী কপালে ভাঁজ ফেলে সাদির দিকে তাকায়। আমার সামনে আমার মেয়েকে বকছো, অথচ আমাকে বলছো আমার মেয়েকে নাকি তুমি রানী বানিয়ে রাখবে। এই তার রানী বানানোর নমুনা? কি হয়েছে ইকরাম? আসো, তোমার দিদিভাই বিয়ে করছে। নাও জামাইরে চাঁদ বরণ মুখটা দেখো। রায়ান চৌধুরী এগিয়ে এসে ইকরাম চৌধুরীর সাথে দাঁড়ায়। ইকরাম চৌধুরী চোখ দিয়ে ইশারা করে। রায়ান চৌধুরী এগিয়ে এসে সাদির সামনে দাঁড়ায়। রায়ান চৌধুরী সাদের গালে হাত রেখে বলে, তাকাও তো ডান দিকে, এবার বাঁ দিকে, সোজা তাকাও, খারাপ না। রায়ান চৌধুরী গভীরভাবে সাদিকে পর্যবেক্ষণ করছে। আকসারা রায়ান চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, পছন্দ হয়েছে। রায়ান চৌধুরী পিছিয়ে আসতে আসতে বলে, হ্যাঁ, অ্যাসের থেকে ভালোই। রায়ান চৌধুরীর কথায় সাদি ভ্রু কুঁচকে তাকায়। অ্যাশকে? রায়ান চৌধুরীর কথায় সাদি অবাক হলেও আকসারা হেসে ফেলে। দাদাজান, আর ইউ জেলাস? অফকোর্স, আমার দিদিভাই আমার কাছে না থেকে ওই অ্যাশের কাছে থাকে, জেলাস হবে না? রায়ান চৌধুরীর কথায় আকসারা হেসে নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, বুঝলে দাদাজান, সবই পেছা। তুমি মিলেনিয়ার হলেও অ্যাশ খান কিন্তু ট্রিলিয়নিয়ার। আকসারার কথাটা রায়ান চৌধুরীর পছন্দ হলো না ঠিক। রায়ান চৌধুরী চোখ মুখ কুঁচকে ফেলে, বলে, হ্যাঁ তো আশের টাকা বেশি কিন্তু মন ছোট। কি করেছে ও তোমার জন্য? আকসারা ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে, তেমন কিছু না। 2.1 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে জার্মানির পুরনো একটা প্রাসাদ কিনে দিয়েছে। আকসারের কথায় সাদি চমকে ওঠে। অনিশ্চিত কিছু বাস্তবায়ন হয়ে গেছে ভেবেই চোখ মুখ চকচক করে উঠল। ওয়েট, তার মানে সেদিন তুমি ছিলে সেখানে? আমার মনের ভুল ছিল না, আমি দেখেছিলাম তোমাকে। সাদির কথায় আকসারা মাথা নাড়ায়। হ্যাঁ, নামাজ পড়ছিলাম, তার মধ্যে প্রাসাদে ঢুকে পড়েছেন। এতটুকু কমন সেন্স নেই? কারো বাড়িতে তার অনুমতি না নিয়ে ঢোকা ঠিক না। সাদি আর আকসারা কি নিয়ে কথা বলছে তা কিছুই বোধগম্য হচ্ছে না একরাম চৌধুরী আর রায়ান চৌধুরীর। একরাম চৌধুরী কিছুটা কৌতূহল নিয়ে তাকায়। কি নিয়ে কথা বলছিস তোরা? আকসারা দুপাশে মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, সেসব বুঝবে না তোমরা। দাদাজান, বলো তোমার কি খবর? এত সময় আকসারা নাটকীয় ভঙ্গিতে কথা বলছিল। এবার রায়ান চৌধুরী আকসারার মতো নাটকীয় ভঙ্গিতেই বলল, ভালো আর থাকতে দিলি কই? দেশে এসেছিস জানাসনি, বিয়ে করে নিয়েছিস জানাসনি, আর কি বাদ রেখেছিস? রায়ান চৌধুরীর কথার মধ্যে বা হাত ঢুকিয়ে সাদি বলে ওঠে, আপনাকে বড় আব্বু বানাচ্ছে? রায়ান চৌধুরী ভ্রু কুঁচকে তাকায়। বড় আব্বু বানাচ্ছে মানে? সাদি শুকনো নাক টেনে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, মানে প্রসেসিং চলছে, এখন 1 মাস তো, আর 8 মাস লাগবে আর কি। সাদি সম্পূর্ণ কথা শেষ করার আগে আকসারা হাতের কনুই দিয়ে সাদিকে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আপনি এত ঠোটকাটা হয়ে গিয়েছেন কেন? আমাকে লাগামহীন কথাবার্তা যা বলার বলুন। এখন আব্বু আর দাদাজানের সামনে এইসব বলার কি খুব প্রয়োজন? আকসারার কথায় সাদি কিঞ্চিত কপালে ভাঁজ ফেলে বলে, ইস, এমন ভাব করছো তারা সাধু পুরুষ, তারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু করেনি। তোমার বাবা আর ভাই তো এমনি দুনিয়াতে চলে এসেছে, তাই না? সাদির এমন লাগামহীন কথায় একরাম চৌধুরী থতমত খেয়ে গেল। একরাম চৌধুরী গলা খেকারি দিয়ে বলে ওঠে, বাবা চলো, তোমার না মেডিসিন আছে? চলো চলো। সাদির কথায় রায়ান চৌধুরী নিজেও লজ্জায় পড়ে গেছে। তাই তার কোনো মেডিসিন না থাকার পরও একরাম চৌধুরীর সাথে তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ চল চল। একরাম চৌধুরী আর রায়ান চৌধুরী যে সাদির কথায় লজ্জায় পড়ে এখান থেকে চলে গেছে তা সাদি বেশ ভালো করে বুঝতে পারছে। সাদির কাছে বিষয়টা খুব ফানি লেগেছে। সাদি হেসে ওঠে। সাদিকে হাসতে দেখে আকসারা কিঞ্চিত রাগ দেখিয়ে বলে ওঠে, আপনি হাসছেন, তারা কি ভাবলো? সাদি আকসারাকে হ্যাচকা টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে দেয়, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে, বলে, অন্যের ভাবনাকে আমার ফুল কবে থেকে গায়ে মাখছে? সাদির কথায় আকসারা ভ্রু কুঁচকায়। তারা আমার আপনজন পর নয়, তাদের ভাবনা অবশ্যই আমার গায়ে লাগে। আকসারার কথায় সাদি অভিমানী স্বরে বলে, হ্যাঁ,
দুনিয়ার সববার চিন্তা আছে তোমার মাথায়, শুধু নিজের স্বামীরটা বাদে। তাদের কথায় একসাথে চমকে ওঠে। আশ্চর্য, আপনার আবার কি হলো?